নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা মিসলেনিয়াস মেন্সের জন্য ইংলিশের যে সিরিজটি শুরু করেছিলাম সেই সিরিজের প্র্যাকটিস সেট 5 নিয়ে এসেছি। তোমরা দেখেছো ইতিমধ্যেই যে অবজেক্টিভ ইংলিশের এই সিরিজটিতে তোমরা গ্রামারের বিভিন্ন অংশ এরর কারেকশনের মাধ্যমে যেরকম শিখতে পারছো, সেই রকম বিভিন্ন ইডিয়মস অ্যান্ড ফ্রেজ দিয়ে বাক্য রচনাও কিন্তু তোমাদের এখানে শেখা হচ্ছে। আমরা আরো অনেক প্র্যাকটিস সেট সামনে নিয়ে আসব। এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো এবং তোমাদের ইংলিশের যে গ্রামাটিক্যাল দক্ষতা সেটা আশা করি এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা কিছুটা বাড়াতে পারবো এবং তোমরা আশা করি এতে উপকৃত হবে। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, আমাদের প্রথম যে সেগমেন্ট, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য identify the segment in the sentence which contains a grammatical error। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, one of my brother told me about the sad demise of your uncle। ঠিক আছে, তাহলে এর মধ্যে এ বি সি ডি কোন পোরশনে এরর আছে তোমাকে বের করতে হবে। one of my brother told me about the sad demise of your uncle। দেখো, আমরা এই প্রথম প্রশ্নটি করার আগে একটা কনসেপ্ট একটু শিখে নেব। যদি কোনো সময় কোনো সেন্টেন্সের শুরুতে বা কোনো সাবজেক্ট হিসেবে বা সেন্টেন্সের কোনো অংশে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ বা নাইদার অফ কিংবা এনি অফ যদি থাকে, এইগুলো যদি থাকে, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ অর এনি অফ যদি থাকে, তাহলে তার সঙ্গে কিন্তু কি হয় না, প্লুরাল নাউন বা প্রোনাউন প্লাস সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে যদি কোনো সাবজেক্ট সেন্টেন্সে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ এগুলো থাকে, তাহলে আমরা তার সঙ্গে প্লুরাল নাউন বা প্রোনাউন যোগ করব এবং যে ভার্বটা হবে সেটা কিন্তু সিঙ্গুলার হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো আমাদের ওয়ান অফ আছে, কিন্তু যে প্রোনাউনটা আছে বা যে নাউনটা আছে, এক্ষেত্রে সেটার ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু সিঙ্গুলার, প্লুরাল নয়। কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী সেটা কি কিন্তু প্লুরাল হতে হয়। তাহলে যদি এটাকে ঠিক হতে হয় তাহলে নিশ্চয়ই এরকম হতে হবে, ওয়ান অফ মাই ব্রাদার্স, এটা হতে হবে। তার মানে আমাদের এই পোর্শনটিতে এরর আছে। নেক্সট দেখো, দ্য ম্যান হু ইজ পারপিচুয়ালি হেজিটেটিং হুইচ অফ দ্য টু থিংস হি উইল ডু ফার্স্ট উইল আলটিমেটলি ডু আইদার। ঠিক আছে, অর্থাৎ যে লোকটা খুব ইতস্ততা বোধ করছিল যে দুটো জিনিসের মধ্যে কোনটা করবে, শেষে সে এটা করলো বা একটা করলো, এরকম একটা মানে বোঝাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে এই আইদার কথাটা দ্বারা আমরা কিন্তু পুরো মানেটা বুঝতে পারছি না বা মানেটা সেন্টেন্সের পুরো প্রকাশ হচ্ছে না। ঠিক আছে, অর্থাৎ লোকটা ইতস্তত করছিল দুটো জিনিসের কোনটা করবে বলে, আলটিমেটলি সে কোনোটাই করলো না। যদি এটা মানে হয় তাহলে কিন্তু বাক্যের মানেটা পুরো হচ্ছে, অর্থাৎ সে কোনোটাই করলো না। দ্য ম্যান হু ইজ পারপিচুয়ালি হেজিটেটিং হুইচ অফ দ্য টু থিংস হি উইল ডু ফার্স্ট উইল আলটিমেটলি ডু নাইদার, কোনোটাই সে করলো না শেষে। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য টিচার ওয়াজ বিজি অ্যান্ড আস্কড থ্রি অফ উই টু ডিভাইড দ্য ওয়ার্ক অ্যান্ড ডু ইট। শিক্ষক মহাশয় যিনি ব্যস্ত ছিলেন তিনি আমাদের তিনজনকে কাজটা ভাগ করে দিলেন এবং করতে বললেন। দেখো, এক্ষেত্রে অবজেক্ট হিসেবে যে উই আছে, দ্য টিচার ওয়াজ বিজি অ্যান্ড আস্কড থ্রি অফ উই হবে না, এক্ষেত্রে এটা হয়ে যাবে থ্রি অফ আস। অবজেক্টের ক্ষেত্রে প্রোনাউনগুলো এইভাবে হবে, উই থেকে আস হয়ে যাবে, অর্থাৎ দ্য টিচার ওয়াজ বিজি অ্যান্ড আস্কড থ্রি অফ আস টু ডিভাইড দ্য ওয়ার্ক অ্যান্ড ডু ইট। নেক্সট দেখো, মিস্টার গুপ্তা হ্যাজ ড্রাইভেন অলমোস্ট টুয়াইস সো ফাস্ট অ্যাজ মিস্টার খান্না হ্যাজ। অর্থাৎ মিস্টার খান্নার প্রায় দ্বিগুণ গতিতে গাড়ি চালাচ্ছিলেন। অর্থাৎ এক্ষেত্রে আমরা করতে পারি টুয়াইস সো ফাস্ট না, টুয়াইস অ্যাজ ফাস্ট।
মিস্টার গুপ্তা হ্যাজ ড্রাইভেন অলমোস্ট টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ মিস্টার খান্না হ্যাজ। অর্থাৎ এই পোর্শনটিতে আমাদের এরর আছে, সি পোর্শনটিতে। ঠিক আছে, সি পোর্শনটিতে এরর আছে। নেক্সট দেখো, মাই হাউস ইজ বেটার দেন জন। মাই হাউস ইজ বেটার দেন জন, এর মধ্যে এ, বি, সি এবং ডি কোন পার্টটাতে এরর আছে বলে মনে হচ্ছে? এবিসির মধ্যে ডি তো কোনো এরর না থাকলে সেটা হবে। এক্ষেত্রে দেখো, এই যে মাই হাউস এই সাবজেক্ট, এক্ষেত্রে তো মাই হাউস সাবজেক্ট, কার সঙ্গে তুলনা করা হচ্ছে মাই হাউসকে? এক্ষেত্রে মাই হাউস ইজ বেটার দেন জন, জনের সঙ্গে তুলনা করা হচ্ছে, কিন্তু জন তো একটা পার্সন, তাই এটা কিন্তু হবে না। মাই হাউস ইজ বেটার দেন জনস হাউস এরকম হতে পারতো, কিংবা এটা লেখা যেত যে মাই হাউস ইজ বেটার দেন দ্যাট অফ জন, দ্যাট অফ জন, অর্থাৎ জনের কাছে যে বাড়িটা আছে, জনের কাছে যেটা আছে তার থেকে আমার বাড়িটা ভালো। ঠিক আছে, অর্থাৎ তুলনাটা কিন্তু সমপর্যায়ে হতে হবে, বাড়ির সঙ্গে বাড়ির তুলনা হবে, বাড়ির সঙ্গে তো কোনো পার্সনের তুলনা হতে পারে না। তাই মাই হাউস ইজ বেটার দেন দ্যাট অফ জন, এটা হবে কারেক্ট ভার্সন। অর্থাৎ আমাদের এরর আছে, এই সি পোর্শনটিতে এরর আছে। Although the patient was rudely with the nurses, he behaved nicely with the doctor. এটা কি করতে পারি দেখো, although the patient was rude, এই টা কেটে দিলাম। Although the patient was rude with the nurses, he behaved nicely with the doctor. অর্থাৎ এক্ষেত্রে the patient was rude, ঠিক আছে, এই বি ভার্ব রুড এর আগে বসছে, অর্থাৎ পেশেন্ট কিরকম ব্যবহার করেছে নার্সদের সঙ্গে সেটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, যেহেতু ওয়াজ আছে এটা ভার্বের পরে বসছে, তাই এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, বা দ্য পেশেন্ট কি অবস্থায় আছে সেটা ব্যবহার করা হচ্ছে। কিন্তু দেখো এই ক্ষেত্রে হি বিহেভড নাইসলি, ঠিক আছে, কেমন ব্যবহার করছে না, ভালো ব্যবহার করছে ডাক্তারদের সঙ্গে, নাইসলি, তাই এটা অ্যাডভার্বের কাজ করছে, এই ভার্বকে বিশেষিত করছে। ঠিক আছে, কেমন ভাবে বিহেভ করছে না নাইসলি বিহেভ করছে ডক্টরদের সঙ্গে। কিন্তু এই ক্ষেত্রে এটা পেশেন্টের কন্ডিশন বোঝাচ্ছে, পেশেন্ট কিরকম ছিল, দ্য পেশেন্ট ওয়াজ রুড উইথ দ্য নার্সেস, তাই এক্ষেত্রে এলো এটা হবে না, এরর আছে, তার মানে আমাদের এই বি পোর্শনটিতে এরর আছে, এটা কিন্তু ঠিকই আছে। নেক্সট দেখো, কিডস লার্ন এ লট বাই দেয়ার হোমওয়ার্ক অ্যান্ড স্কুল অ্যাক্টিভিটিস। কিডস লার্ন এ লট বাই দেয়ার হোমওয়ার্ক অ্যান্ড স্কুল অ্যাক্টিভিটিস, এক্ষেত্রে দেখো এই বাই প্রিপোজিশনটা এক্ষেত্রে হবে না। কোনো কিছুর দ্বারা কোনো হওয়া বোঝালে বা মিডিয়াম একটা মাধ্যমের দ্বারা কিছু হওয়া বোঝালে সেক্ষেত্রে আমরা বাইকে ইউজ করতে পারি। কিন্তু এক্ষেত্রে হোমওয়ার্ক আর স্কুল অ্যাক্টিভিটি তো শিশুটিকে নিজেরা শিখিয়ে দিচ্ছে না, বা হোমওয়ার্ক বা স্কুল অ্যাক্টিভিটিস তো কোনো পার্সনের মতো নয় যে তারা হাতে ধরে শিশুটিকে শিখিয়ে দিচ্ছে, এরকম ব্যাপারটা নয়। ছোটরা হোমওয়ার্ক এবং স্কুল অ্যাক্টিভিটি করতে গিয়ে সেখান থেকে কিছু শিখছে। ঠিক আছে, তাই এই মিনিংটা যদি আমরা ফ্রম প্রিপোজিশনটি বসাই বাইয়ের জায়গায়, তাহলে কিন্তু দেখো এই মিনিংটা ঠিকভাবে প্রকাশ পাচ্ছে, অর্থাৎ এক্সপ্রেশন ঠিকঠাক হচ্ছে। কিডস লার্ন এ লট ফ্রম দেয়ার হোমওয়ার্ক অ্যান্ড স্কুল অ্যাক্টিভিটি, অর্থাৎ তারা যে হোমওয়ার্ক এবং স্কুল অ্যাক্টিভিটিগুলো করে তার দ্বারা কিন্তু তারা অনেকটা শিখতে পারে। নেক্সট দেখো, হোয়ার ক্যান আই ফাইন্ড এ গুড চাইনিজ রেস্টুরেন্ট অ্যাবাউট হেয়ার। হোয়ার ক্যান আই ফাইন্ড এ গুড চাইনিজ রেস্টুরেন্ট অ্যাবাউট হেয়ার, এক্ষেত্রে দেখো এই অ্যাবাউট কথাটার কোনো কিন্তু প্রয়োগ নেই, এটা কিন্তু কোনো সেন্টেন্স ফর্ম করতেই দিচ্ছে না। হোয়ার ক্যান আই ফাইন্ড এ গুড চাইনিজ রেস্টুরেন্ট হেয়ার, অর্থাৎ আমি কোথায় এখানে একটা ভালো চাইনিজ রেস্টুরেন্ট খুঁজে পাবো। ঠিক আছে, এই মিনিংটা এখানে বোঝাচ্ছে, অর্থাৎ এই পোর্শনটিতে এরর আছে, আর এই প্রশ্নের এই পোর্শনটিতে এরর আছে। নেক্সট দেখো, দিলীপস পারফরমেন্স ইন দ্য ফিল্ম ওয়াজ ওর্স্ট দেন অমিত বাট ওয়াজ নট অ্যাজ ব্যাড অ্যাজ বিনোদস। দেখো আমরা যখন দুটো পার্সনের মধ্যে তুলনা করি সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রি করি। ঠিক আছে, কম্পারেটিভ ডিগ্রি করি, দুটো কম্পেয়ার করছে, অর্থাৎ কিন্তু ব্যাডের দেখো এটা হচ্ছে ব্যাডের সিম্পল ফর্ম, আর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওর্স, এবং যে সুপারলেটিভ ফর্ম সেটা হচ্ছে ওর্স্ট। ঠিক আছে, আমরা যেহেতু অমিত এবং দিলীপের পারফরমেন্সের তুলনা করছি, তাই সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ হিসেবে ওর্স করব, ওর্স্ট নয়, ওর্স করব। ঠিক আছে, ফিল্ম ওয়াজ ওর্স দেন অমিত বাট ওয়াজ নট অ্যাজ ব্যাড অ্যাজ বিনোদস। নেক্সট দেখো, হোয়েন আই রিসিভ দ্য লেটার দ্য ডেট ফর দ্য ইন্টারভিউ ওয়াজ অলরেডি ওভার। যখন আমি চিঠিটা রিসিভ করেছিলাম তখন
তার ইন্টারভিউ ডেট অলরেডি ওভার হয়ে গেছে। অর্থাৎ এক্ষেত্রে দুটো ঘটনা, একটা ঘটনা আগে ঘটছে এবং আরেকটা ঘটনা পরে ঘটছে। তোমরা জানো যখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স, এর আগেও আমরা একাধিক ভিডিওতে বলেছি, যখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স কখন করি, দুটো ঘটনার ক্ষেত্রে একটা যখন আগে ঘটে আর একটা কখন ঘটবে আর একটা যখন পরে ঘটে। আগে যে ঘটনা ঘটে সেটাকে আমরা করব পাস্ট পারফেক্ট টেন্স এবং পরে যে ঘটনাটি ঘটে সেক্ষেত্রে আমরা করব সিম্পল পাস্ট টেন্স। এক্ষেত্রে দেখো আমি চিঠিটা পেয়েছি তার আগেই ইন্টারভিউ শেষ হয়ে গেছে, অর্থাৎ ইন্টারভিউ যখন আমি চিঠিটা পেয়েছি তার আগে ইন্টারভিউ ডেট অলরেডি ওভার। ঠিক আছে, তাহলে when I received the letter, যখন আমি চিঠিটা পেলাম, the date for the interview was already over, এটা কিন্তু হয়ে গেল। তাহলে এরর আছে আমাদের এই পোর্শনটিতে, পোর্শনটিতে। নেক্সট দেখো আমাদের যে সমস্ত ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো আছে সেই ইডিয়মস অ্যান্ড ফ্রেজ দিয়ে আমাদেরকে বাক্য রচনা করতে হবে। দেখো আমাদের প্রথম যে ইডিয়মটা আছে সেটা হচ্ছে ইন উইল অ্যান্ড ও। ইন উইল অ্যান্ড ও অর্থাৎ ইন গুড টাইমস অ্যান্ড ব্যাড। ইন গুড টাইমস অ্যান্ড ব্যাড। ঠিক আছে, এটাকে এই ইডিয়মের এই ভাষাতে বলা হয়েছে ইন উইল অ্যান্ড ও। এটা দিয়ে কি বাক্য রচনা করতে পারি বা সেন্টেন্স ফর্ম করতে পারি? দেখো a true friend stands by you in will and ও। অর্থাৎ একজন যে প্রকৃত বন্ধু সে তোমার ভালো খারাপ উভয় সময়ই তোমার পাশে দাঁড়াবে। ঠিক আছে, এই সেন্টেন্সটা আমরা এখানে গঠন করলাম। এ ট্রু ফ্রেন্ড স্ট্যান্ডস বাই ইউ ইন উইল অ্যান্ড ও। এ গ্রিন হর্ন। এ গ্রিন হর্ন কথাটার মানে হচ্ছে an inexperienced person। ঠিক আছে, an inexperienced পারসন। ঠিক আছে, একটা অনভিজ্ঞ লোক। সেক্ষেত্রে আমরা এই গ্রিন হর্ন কথাটা ইউজ করব। দেখো কি সেন্টেন্স ফর্ম করতে পারি। ডোন্ট ট্রাস্ট এ গ্রিন হর্ন উইথ such a critical task. Don't trust a greenhorn with such a critical task। অর্থাৎ একটা অচেনা অনভিজ্ঞ লোকের উপর এরকম একটা কঠিন কাজের দায়িত্ব দিয়ে বিশ্বাস করো না। নেক্সট দেখো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে উইথ অল বিলঙ্গিংস। অর্থাৎ সমস্ত কিছু নিয়ে যখন যাত্রা করা হয় সেক্ষেত্রে আমরা এই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ইডিয়মটা ইউজ করব। উইথ অল বিলঙ্গিংস। উইথ অল বিলঙ্গিংস। দেখো কি বাক্য আমরা ফর্ম করতে পারি। সুমিত লেফট দ্য সিটি উইথ দ্য ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস। ঠিক আছে, সুমিত লেফট দ্য সিটি উইথ দ্য ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস। নেক্সট দেখো ইন কোল্ড ব্লাড। ইন কোল্ড ব্লাড কথাটার মানে হচ্ছে একদম ঠান্ডা মাথায় যে সমস্ত অপরাধমূলক কাজগুলো করা হয়
সে ধরনের ঘটনাকে বোঝানোর জন্য আমরা ঠান্ডা মস্তিষ্কে বা ইন কোল্ড ব্লাড কথাটা ব্যবহার করব। দেখো কি সেন্টেন্স লিখতে পারি। দ্য সোলজার ওয়াজ দ্য সোলজার ওয়াজ অ্যাকিউজড অফ শুটিং prisoners in cold blood। ঠিক আছে, the soldier was accused of shooting prisoners in cold blood। নেক্সট দেখো, a skeleton in the cupboard a skeleton in the cupboard, এর উচ্চারণ কাবার্ড এরকম হয়। ঠিক আছে, তাহলে এটার মানে হচ্ছে হিডেন অর সেমফুল সিক্রেট, একটা গোপনীয় কিন্তু লজ্জাজনক ঘটনা। এ হিডেন shameful secret, a skeleton in the cupboard। Every family has a skeleton in the cupboard। Fly into a passion, fly into a passion কথাটা মানে হচ্ছে become suddenly very angry, become suddenly very angry, অর্থাৎ হঠাৎ করে খুব রেগে যাওয়াকে বোঝায় fly into passion। দেখো কি সেন্টেন্স লিখতে পারি। শীতল flies into a passion, শীতল flies into a passion at the slightest provocation। ঠিক আছে, শীতল ফ্লাইজ ইনটু প্যাশন অ্যাট দ্য স্লাইটেস্ট প্রভোকেশন, অর্থাৎ সামান্যতম তাকে উত্তেজিত করলেই সে প্রচণ্ড রেগে যায়। নেক্সট দেখো, টু বিকাম অ্যাংরি সাডেনলি, টু বিকাম অ্যাংরি সাডেনলি এটাই হচ্ছে ওই ফ্লাই ইনটু প্যাশন এর একটা মানে বা অনুবাদ। এটা টাইপ করতে একটু ভুল হয়েছে, এটা তো ইডিয়াম নয়। ওকে, ঠিক আছে। ব্রেক দ্য আইস, ব্রেক দ্য আইস কথাটার মানে হচ্ছে টু ইনিশিয়েট কনভারসেশন অর ইন্টার অ্যাকশন, অর্থাৎ ধরো তোমাদের দুজন বন্ধুর মধ্যে খুব ঝগড়া হয়েছে, সেক্ষেত্রে তৃতীয় একজন ব্যক্তি গিয়ে যদি তোমাদের মধ্যে বিষয়টা মিটিয়ে দেয়, সেক্ষেত্রে বলা হবে যে যাক বাবা বরফ গলেছে। ঠিক আছে, অর্থাৎ দুজনের মধ্যে যে ঠান্ডা সম্পর্ক ছিল সেটা কেটেছে। সেক্ষেত্রে আমরা এই ব্রেক দ্য আইস কথাটা ইউজ করি, টু ইনিশিয়েট কনভারসেশন অর ইন্টারাকশন। দেখো, রমেশ told a joke to break the ice at the formal dinner। ঠিক আছে, রমেশ টোল্ড এ জোক টু ব্রেক দ্য আইস অ্যাট দ্য ফর্মাল ডিনার, অর্থাৎ ডিনারে রমেশ একটা জোক বললো যাতে করে ওই গম্ভীর অবস্থাটা কেটে যায় বা কনভারসেশনটা যাতে শুরু হয়। র্যাক হিজ ব্রেন, র্যাক হিজ ব্রেন কথাটার মানে হচ্ছে ট্রাই ভেরি হার্ড টু রিমেম্বার, অর্থাৎ কোনো কিছু মনে করার জন্য যে মনে করার চেষ্টা, সেটাই হচ্ছে র্যাক হিজ ব্রেন।
দেখো, হি racked his brain trying to remember her name। ঠিক আছে, হি racked his brain trying to remember her name। সে, এ হার মানে বুঝতেই পারছো, তার নাম মনে রাখার জন্য তার ব্রেনটাকে ঝাঁকুনি দিল আর কি, সেই টাইপের একটা বোঝাচ্ছে। টু স্মেল এ র্যাট, অর্থাৎ কোনো কিছু বাজে হয়েছে বা কোনো কিছু সন্দেহ করা। টু সাসপেক্ট সামথিং ইজ রং, অর্থাৎ কিছু একটা তো গোলমাল আছে, এটা যখন কেউ বুঝতে পারে সেই এক্সপ্রেশনকে বোঝানোর জন্য আমরা টু স্মল এ র্যাট এই ইডিয়মের সাহায্য নিই। দেখো, দ্য ম্যানেজার স্মেলড এ র্যাট ইন দ্য অ্যাকাউন্ট্যান্টস এক্সকিউজ। ঠিক আছে, অর্থাৎ অ্যাকাউন্ট্যান্ট যে অজুহাতটা দিয়েছে তাতে ম্যানেজার কিছু একটা গন্ধ পেয়েছেন। ঠিক আছে, এই এক্সপ্রেশন বোঝাচ্ছে। তাহলে দেখো, আমরা 10টা এরর কারেকশন এবং 10টা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ দিয়ে সেন্টেন্স ফরমেশন শিখলাম। নেক্সট দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশন, অর্থাৎ যে সমস্ত অপশনগুলো দেওয়া আছে তাদের মধ্যে যে বানানটি ভুল বলে মনে হচ্ছে তোমার, সেটিকে চিহ্নিত করতে বলছে। দেখো, রিসোর্সফুল ঠিক আছে, ইললিটারেট ঠিক আছে, কনফিডেন্সিয়াল ঠিক আছে, মেনটেনেন্স দেখো এই বানানটা ভুল আছে, অর্থাৎ এক্ষেত্রে হবে মেনটেনেন্স। এই যে এআইটা আছে, এই এআইটা হবে না, এক্ষেত্রে একটা ই হবে শুধু, জাস্ট মেনটেনেন্স। নেক্সট দেখো, বিলিভ 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 বিলিভ, এটা হচ্ছে বিলিভ, এই বিলিভটা হচ্ছে ঠিক, বাকি এগুলো ভুল। দেখো, একইভাবে একটা বানান আছে রিসিভ, ঠিক আছে, দেখো এটাও কিন্তু এক। আচ্ছা, এটা হবে না, এই ডি এরটা ঠিক হবে, ডি এরটা, এটা সি এরটাও ভুল হবে। বেলিভ এই ধরনের উচ্চারণ করবে, রিসিভ এই ধরনের উচ্চারণ করব। ঠিক আছে, আরেকবার দেখো লিখে দিচ্ছি, রিসিভ এই ধরনের উচ্চারণ করবে, ঠিক আছে, কিরকম ভাবে বেলিভ, এই বানানগুলো হচ্ছে ঠিক বানান। নেক্সট, কনফিউশন ঠিক আছে, হেভিলি ঠিক আছে, গ্রামার ঠিক আছে, অলমাইটি, অলমাইটিটা ঠিক নেই, দেখো এটা কি হবে, একটা এল হবে, অলমাইটি। নেক্সট দেখো, রেডিয়েটর 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 রেডিয়েটর, এটা ঠিক। নেক্সট দেখো, টিউশন, গ্রামার, ডেফিনেশন, অ্যালার্জি, টিউশন ঠিক আছে, গ্রামার ঠিক আছে, অ্যালার্জিও ঠিক আছে। ডেফিনেশন দিতে অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে ডেফিনিশন, ডেফিনিশন। ওকে, নেক্সট দেখো, আচ্ছা আমাদের স্লাইড তো এই পর্যন্ত ছিল, হয়ে গেল যে আমরা 5টা এরর যে মিসস্পেলড ওয়ার্ড ছিল সেগুলো শিখে ফেললাম, এবং আমাদের ইংলিশ প্র্যাকটিস সেট 5 শেষ হয়ে গেল। তাহলে দেখো, আমরা একে একে আরও অন্যান্য প্র্যাকটিস শিটের দিকেও এগিয়ে চলেছি। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং তোমাদের মতামত জানিও, তোমরা কি চাইছো আমাদের থেকে, আরও কিভাবে কি ইমপ্রুভ করা যায়, তোমাদের সাজেশন দিও কমেন্ট সেকশনে। আমরা তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে।